দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো, হুমকি সরকারি টুপটুপ করছে, ছাদ ছুঁয়ে টুপটুপ টুপটুপ টুপটুপ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংবাদ আসছে, খালি টুপটুপ টুপটুপ। মন্দিরের ছাদ থেকে টুপটুপ, বিমানবন্দরের টার্মিনাল থেকে টুপটুপ, বন্দে ভারত ট্রেন ছুঁয়ে টুপটুপ। এক অভিনব পরিস্থিতি ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। সাম্প্রতিক সময়ে, বিশেষ করে এইবারের বর্ষা শুরু হওয়ার পর থেকে এমন সব জায়গায় এইভাবে টুপটুপ শুরু হয়েছে যে এর আগে পর্যন্ত দেশের মানুষের কাছে এমন টপকানোর খবর অভাবিতই নয়, একেবারে অকল্পনীয় ছিল। এতদিন ধরে দেশবাসী জেনে আসছেন যে দিনহীন দরিদ্র জনগণের কাঁচা গোড় বা চালা ফুটো হয়ে ভেতরে জল পড়ে। কিন্তু এখন যেসব ভবন বা সদন ছুঁয়ে জল পড়ার খবর আসছে, সাধারণত সেগুলোকে দেশের সবচাইতে পরিশীলিত কাঠামো হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। কিন্তু তারপরেও প্রথমে খবর পাওয়া গেল দিল্লির বিমানবন্দরে জল ছুঁয়ে পড়তে শুরু করেছে। তারপর একেবারে ছাদটাই এমনভাবে ভেঙে পড়ল যে তলায় রাখা গাড়ি ভেঙে চুরমার তো হলোই। 3 ব্যক্তিকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। পরবর্তী ঘটনা গুয়াহাটির আদানি বিমানবন্দরে। এরপর একই ঘটনার পুনরাবৃত্তি হলো জবলপুর বিমানবন্দরে। সৌভাগ্যক্রমে এইসব জায়গায় কেউ হতাহত হননি। এয়ারপোর্টে টপকানো বন্ধ হবার আগেই মৌসুমের রুশে পড়তে লাগলো বিহারের কংক্রিট ব্রিজগুলোর উপর। একের পর এক ক্রমান্বয়ে 6টি ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, যার কয়েকটির মাত্র কয়েকদিন আগে শুভ উদ্বোধন করা হয়েছিল। এখনও বর্ষা মৌসুমের প্রারম্ভকাল। এই প্রবণতা চলতে থাকলে হয়তো পুল ভেঙে পড়ার ঘটনা আরও বাড়বে। এরও আগে খবর চাউর হয়ে যে 22 জানুয়ারি উদ্বোধন করা ভব্য রাম মন্দিরের ছাদ টপকে জল পড়তে শুরু করেছে। কেবল মন্দিরের অভ্যন্তরই নয়, নবনির্মিত রাজপথের 14টি জায়গায় বিশাল বিশাল গর্ত তৈরি হয়েছে, যার একটিতে একজন পথচারী মহিলা পড়ে গিয়েছিলেন। ভাগ্যিস তাকে টেনে হিঁচড়ে কোনো ক্রমে উদ্ধার করা হয়েছে, নইলে হয়তো এই পবিত্র পথেই শহীদ হয়ে যেতেন। শোনা যাচ্ছে চিত্রকূটেও নতুন করে নির্মিত কাচের ব্রিজটি হেলে পড়েছে। যদি শীঘ্রই মেরামত না হয়, হতে পারে শুভ উদ্বোধনের আগেই ধসে যেতে পারে। দেশের সবচাইতে বিলাসী ট্রেন বন্দে ভারত, এর নবনির্মিত কোচগুলো চুয়েও টপটপ শুরু হয়ে গিয়েছে। সেই সঙ্গে পুনে এবং রাজকোট স্টেশনগুলো ফুটো হয়ে জলপ্রপাতের মতো জল দ্বারা বয়ে চলেছে। হ্যাঁ, যেমনটা বলছিলাম, এই যাবৎ কেবল হতদরিদ্র মানুষের ঘর বাড়ি চুয়ে জল পড়তে শোনা যেত। রাতভর বাসন বর্তন, তাদের আসবাবপত্র সামলাতে হতো। কিন্তু এই প্রথম শোনা যাচ্ছে যে অগণন উন্নত পরিকাঠামোয় লিকেজ প্রারম্ভ হয়েছে। দরিদ্র মানুষের সমস্যা অনুভব করার কেউ নেই, যদিও তাদের সমস্যার কারণ উপলব্ধি করতে অসুবিধার কিছু নেই। কিন্তু উপরিল্লিখিত পরিকাঠামো সমূহে যে এভাবে ফুটো হতে পারে, তার পেছনে কারণ অনুধাবন করাও এখন আর খুব কঠিন কিছু নয়। অনেকে ঢাকঢোল পিটিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে গড়ে ওঠা এইসব নির্মাণ কার্যের মধ্যেই যে ভেজাল লুকানো ছিল, বর্ষা আসতেই তার উদ্ধার করতে শুরু করেছে। এইসব নির্মাণ কাজে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, তার না বললেও সহজেই অনুমেয়। দেশের বৃহৎ বৃহৎ নির্মাণ কার্যে দুর্নীতি কোনো নতুন ও অজানা বিষয় নয়, এটা আমাদের দেশের চিরন্তন ধারাবাহিকতা। বলা হয় দুধের মধ্যে জল মেশালেও তাতে দুধের স্বাদটুকু অবশিষ্ট থাকে, কিন্তু এর উল্টোটা হলেই সব গোলমেলে হয়ে যায়। হ্যাঁ, গোলমালটা এখানেই হয়েছে। আলোচিত এইসব পরিকাঠামোর অধিকাংশ ঠিকাদারি হচ্ছেন গুজরাটের। যেসব সংস্থা এইসব পরিকাঠামো নির্মাণের দায়িত্ব পেয়েছিল অথবা নির্মাণ কার্যে ব্যবহৃত সামগ্রী যাদের কাছ থেকে কেনা হয়েছিল, তারা সবাই সিক্রেট ইলেকট্রাল বন্ডের বড় খরিদ্দার। সুতরাং ওইসব কাঠামো দিয়ে জল টপকানোই স্বাভাবিক। আর ইলেকট্রাল বন্ডের ক্রেতা হিসেবে বারবার কাজের ঠিকা পাও তাদের জন্য স্বাভাবিক। অতএব সেই নিয়ে আমাদের অধিক মাথা ঘামিয়ে লাভ নেই। দেশবাসী এইসব টপকানো দেখতে দেখতে আশঙ্কায় পড়ে গিয়েছেন। কে জানে কখন পুরো সরকারটাই না টুপুত করে টপকে পড়ে যায়। শঙ্কার কারণগুলো কিন্তু একেবারে অমূলক নয়।
কেননা আজকাল সরকারের দুর্নীতির কথা সবারই মুখে মুখে। রাহুল গান্ধী সংসদের ভেতরে যে আস্থার সাথে বিরোধী দলনেতা হিসেবে সাধারণ মানুষের কণ্ঠস্বর উচ্চারণ করছিলেন, তা কেবল নীরব নিশ্চুপ জনসাধারণকেই নয়, মিডিয়াকেও জাগিয়ে দিয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাতেও শুরু করেছে। 20 বছর পর বিয়ের আমন্ত্রণপত্র 10 জনপদে আসতে শুরু করেছে। অন্ধ্রপ্রদেশের উন্নয়নের জন্য 100 কোটি টাকার আবদার। জেডিইউ এর দাবি বিহারের জন্য বিশেষ প্যাকেজ। তাদের প্রস্তাবিত সংরক্ষণকে নবম সূচির অন্তর্ভুক্তিকরণ, এইসব ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। জোট শরিকদের এইসব মামার বাড়ির দাবি দেওয়া ইঙ্গিত করছে যে 23 জুলাই থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনই এই সরকারের শেষ অধিবেশনে পরিণত হয়ে যায় কিনা। ডেইলি দেশের কোথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো, পঞ্চায়েতে প্রার্থী খুঁজে পাচ্ছেন না শাসক দল। বিজেপি নেতা বলাই গোস্বামীকে শহর থেকে বামুটিয়া ব্লক এলাকায় নিয়ে যাওয়ার চিঠিকে ঘিরে দিনভর রীতিমতো চর্চা হয়েছে। তত্ত্বভিজ্ঞ মহলে একাংশের মিডিয়ার মতে ওই বিজেপি নেতাকে জেলা পরিষদে দাঁড় করানোর উদ্যোগ নিয়েছে বিজেপি। এই কাজ সম্পূর্ণ করতে পারেনি বলেই 5 তারিখ পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা হয়নি। মূল কথা, বিজেপি নির্বাচনের জন্য এখনও গুছিয়ে উঠতে পারেনি। ইতিমধ্যেই গদি মিডিয়া প্রচার শুরু করেছে বিরোধীরা নাকি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী পাচ্ছে না। বিষয়টি আসলে উল্টো এবং বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে বলাই গোস্বামীকে বামুটিয়া ব্লকে পাঠানোর চেষ্টাতেই। এখন প্রশ্ন হচ্ছে, বিজেপি কেন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী পাচ্ছে না? তারা তো রাজ্যের সরকারে রয়েছে। তাছাড়া প্রার্থীরাও জানে ভোটে দাঁড়াতে পারলেই জয়, কারণ বিরোধীদের তো প্রার্থী হতে দেওয়াই হবে না গত নির্বাচনের মতো। এইরকম ধারণা থাকার পরেও কেন প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না? বিভিন্ন এলাকা থেকে যে খবর আসছে তা হলো, বিজেপি নেতারা বিভিন্ন জনের কাছে গিয়ে অনুরোধ করছেন পঞ্চায়েতে প্রার্থী হওয়ার জন্য, কিন্তু কেউ রাজি হচ্ছেন না। গত নির্বাচনে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে মেম্বার প্রদান হয়েছিলেন, তাদের বড় অংশই এবার পিছিয়ে আসছেন। তত্ত্ববিজ্ঞ মহলের মতে গত 5 বছর যারা পঞ্চায়েতে ক্ষমতায় ছিলেন, তারা নামেই ক্ষমতায় ছিলেন। মূল ক্ষমতা ছিল মণ্ডলের হাতে, অর্থাৎ মধুভাণ্ড মণ্ডল দখল করে রেখেছিল। মেম্বার প্রধানরা ক্ষমতাহীন দায়িত্ব পালন করেছেন, আর মণ্ডল দায়িত্বহীন ক্ষমতা ভোগ করেছে। বদনামের ভাগীদার হয়েছেন মেম্বার প্রধানরা। তাই এবার আর এই ফাঁদে পা দিতে রাজি নন অনেকেই। সরকার ব্যাপারটা মানুষই ঠিক করছেন রাস্তা। মডেল গ্রামে বেলাইন ডাবল ইঞ্জিন। বিজেপি সরকারের সুশাসন পলে পলে অনুভব করছে ত্রিপুরা। ভেঙে পড়া উন্নয়নের ছবি এক এক করে ভেসে উঠছে। মুখ্যমন্ত্রী এবং বিজেপি সরকার যখন তথাকথিত উন্নয়নের কথা বলে নিজেরাই নিজেদের বুক বাজাচ্ছেন, তখন রাজ্যের মানুষ মেলে ধরছেন বিকাশের কঙ্কালসার চেহারা। ভাঙচুর রাস্তা, পানীয় জলের উৎস খারাপ, বিদ্যুৎ নেই, স্কুলে শিক্ষক নেই, সেচ প্রকল্প মুখ থুবড়ে পড়েছে, হাসপাতাল ঢুকছে পর্যাপ্ত ডাক্তার নার্সের অভাবে। এমন অভিযোগ এনে অহরহ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন মানুষ। এত সব সত্ত্বেও হুঁশ ফিরছে না সরকারের। মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রীরা দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে বলে ক্ষুব্ধ মানুষের অভিমত। ক্ষোভের সুরে বলছেন, মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীরা তো হাসি মুখ ও বিজ্ঞাপনে নিজেদের মুখ চেপে সবকিছু ঠিক হয় বোঝাতে চাইছেন। রথে চড়ছেন, মহাকরণে বসে লম্বা চোরা ভাষণে উন্নয়নের গল্প ফাঁদছেন। এইসব করে মানুষের মুখ বন্ধ রাখা যাবে না। মডেল রাজ্যের মডেল গ্রামে ঢুকছে উন্নয়ন। রাস্তা ভেঙ্গে চৌচির। কদমতলা ব্লকের মডেল গ্রামে ব্রজেন্দ্রনগরী রাস্তার এই বেহাল অবস্থা। অমরপুরের এডিসি ভিলেজে রাস্তা খারাপ। দুটি স্থানেই সরকারের উপর আর ভরসা না রেখে গ্রামের মানুষ নিজেরাই রাস্তা সংস্কারে নেমেছেন। দিল্লি থেকে কারি কারি টাকা এনে ডাবল ইঞ্জিন সরকার রাস্তা সংস্কার করতে পারছেন না। সারা রাজ্যেই খানাখন্দে ভরা রাস্তাঘাট। এই অবস্থায় বিভিন্ন স্থানে নিরুপায় হয়ে এলাকাবাসী নিজেদের টাকা খরচ করে রাস্তা সংস্কার করছেন নির্বিঘ্নে চলাফেরা করার স্বার্থে। এতেও সরকারের টনক নড়ছে না, বরং না ডেকার ভান করে থাকছেন। এর ফলে সমস্যা বাড়ছে, এমনটাই অভিমত সমস্যা পীড়িত মানুষের। ধর্মনগরের খবর, গ্রামের নাম ব্রজেন্দ্রনগর। সরকারি স্বীকৃতিপ্রাপ্ত মডেল গ্রাম এটি। এই গ্রামেরই একাধিক রাস্তা ভাঙ্গা। সংস্কারের কোনো উদ্যোগ নেই সরকারের।
মুষলধারে বৃষ্টিতে ধস পড়ে বন্ধ হয়ে পড়ে গ্রামের রাস্তা। রাস্তা সংস্কারের দাবি বারবার গ্রামবাসীর পক্ষ থেকে উঠছে। পঞ্চায়েত প্রধানের সাফ বক্তব্য, যারা পায়ে হেঁটে যাতায়াত করবে তাদেরকেই সংস্কার করতে হবে রাস্তার। প্রধানের এই গাজোয়ারি কথায় ক্ষুব্ধ গ্রামের মানুষ। রাস্তা সংস্কারে সরকারের ধার ধারতে আর রাজি নন তারা। রবিবার সকাল থেকে নিজেরাই রাস্তা সংস্কারের কাজে হাত লাগিয়েছেন।